বাংলাদেশকে আমেরিকার ফাঁদে ফেলে গেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। My name is Mohammed Yunus. I'm from Bangladesh. ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঠিক ৭২ ঘন্টা আগে চরম গোপনীয়তার মধ্যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। একে শুল্ক কমানোর চুক্তি বলা হলেও এটি আসলে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে এক দীর্ঘমেয়াদী গ্যাড়াকলে আটকে ফেলেছে। সহজ কথায় বলতে গেলে এই চুক্তিটি ছিল একটি টোপ। শুল্ক কমানোর লোভ দেখিয়ে বাংলাদেশের গলায় এমন এক রশি পরানো হয়েছে যার নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে। Tariffs. Reciprocal tariffs. Most beautiful word in the dictionary is tariff. চলুন দর্শক দেখে নেই কিভাবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। তারেক রহমান কি পারবেন এই ফাঁদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে? দর্শক, চুক্তিতে দেখানো হয়েছিল বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক 20% থেকে কমিয়ে 19% করা হবে, অর্থাৎ মাত্র 1%-এর এক নগণ্য ছাড়। এই সামান্য সুবিধার বিনিময়ে বাংলাদেশকে আমেরিকার 4400টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী এর ফলে বাংলাদেশ প্রতি বছর প্রায় 419 কোটি টাকার রাজস্ব হারাবে। সবচেয়ে বড় প্রহসন হলো চুক্তির পরপরই আমেরিকার আদালত ট্রাম্পের আগের শুল্ক নীতি অবৈধ ঘোষণা করায় সেই 1%-এর সুবিধাও এখন অনিশ্চিত। অথচ আমরা আমাদের বাজার তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি চিরতরে। মুক্ত বাণিজ্য মানে আমরা সবাই বুঝি পণ্য কেনা বেচার স্বাধীনতা, কিন্তু এই চুক্তিতে বাংলাদেশকে মূলত একটি কেনাকাটার লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশকে পরবর্তী 15 বছরে $15 বিলিয়ন এলএনজি এবং 14টি বোয়িং বিমান কিনতে বাধ্য করা হয়েছে। প্রশ্ন হলো, আমাদের সক্ষমতা বা প্রয়োজন যাই হোক, কেন আমাদের নির্দিষ্ট একটি দেশ থেকেই আকাশ ছোঁয়া দামে এসব কিনতে হবে? সিপিডির ভাষায় এটি মুক্ত বাণিজ্য নয়, বরং মার্কিন কোম্পানিগুলোর মুনাফা নিশ্চিত করার এক বাধ্যবাধকতা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ওপর সবচেয়ে বড় আঘাত এসেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত শর্তে। চুক্তিতে বলা হয়েছে আমেরিকা যাদের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে, যেমন রাশিয়া, চীন, তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো পারমাণবিক চুল্লি বা জ্বালানি কিনতে পারবে না। এর মানে হলো রূপপুরের পর বাংলাদেশ যদি ভবিষ্যতে সস্তায় অন্য কোনো দেশের প্রযুক্তি নিতে চায়, তবে ওয়াশিংটন তাতে ভেটো দিতে পারবে। এটি একটি স্বাধীন দেশের জ্বালানি নীতির ওপর নগ্ন হস্তক্ষেপ। চুক্তিতে ডিজিটাল বাণিজ্য নিয়ে এমন এক ধারা রাখা হয়েছে যা বাংলাদেশের হাত পা বেঁধে দিয়েছে। বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সাথে ডিজিটাল বাণিজ্য চুক্তি করে এবং তাতে আমেরিকার স্বার্থ সামান্যতম ক্ষুণ্ণ হয়, তবে ওয়াশিংটন একতরফাভাবে চুক্তি বাতিল করতে পারবে। এছাড়া রুলস অফ অরিজিন সংক্রান্ত অস্পষ্ট ধারার কারণে বাংলাদেশ ভবিষ্যতে চীন বা ভারতের মতো দেশ থেকে কাঁচামাল আমদানিতে বাধার মুখে পড়বে। এতে আমাদের পোশাক শিল্প সহ অন্যান্য উৎপাদন খাত বড় ধরনের সংকটে পড়বে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো পরিপূরক বিধিনিষেধ বা ন্যাশনাল সিকিউরিটি ক্লজ। এর অর্থ হলো আমেরিকা যদি অন্য কোনো দেশ যেমন চীন বা রাশিয়ার ওপর কোনো বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা সীমান্ত বিধিনিষেধ দেয়, তবে বাংলাদেশকেও বাধ্যতামূলকভাবে একই ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ বড় শক্তির লড়াইয়ে বাংলাদেশ আর নিরপেক্ষ থাকতে পারবে না। আমাদের নিজের স্বার্থ না থাকলেও আমেরিকার হয়ে লড়তে হবে বা বাণিজ্য যুদ্ধ করতে হবে। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশকে নির্দিষ্ট কিছু দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা কমাতে হবে এবং আমেরিকার কাছ থেকে কেনাকাটা বাড়াতে হবে। একটি দেশের সামরিক বাহিনী কোন দেশ থেকে অস্ত্র কিনবে সেটা সম্পূর্ণ সেই দেশের অভ্যন্তরীণ ও কৌশলগত সিদ্ধান্ত। কিন্তু এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা খাতের চাবিকাঠিও ওয়াশিংটনের হাতে তুলে দেওয়া হয়েছে।
আমেরিকার শর্ত অনুযায়ী 2 বছরের মধ্যে ইপিজেডগুলোকে সাধারণ শ্রম আইনের আওতায় আনতে হবে এবং ধর্মঘটের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নিতে হবে। এটি শুনতে মানবিক মনে হলেও এর ফলে ইপিজেডগুলো যে বিশেষ বিনিয়োগ আকর্ষণ করত তা হারিয়ে যাবে। বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে অন্য দেশে চলে যেতে পারে, যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্নটি হলো নৈতিকতার। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল সংস্কার আর নির্বাচন আয়োজন। তারা নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে কেন এমন এক আত্মঘাতী চুক্তিতে সই করলো? কেন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা হলো না? আজ যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে এক ধরনের রাজনৈতিক উপঢৌকন হিসেবে ব্যবহার করা হয়েছে। বিচক্ষণ অর্থনীতিবিদরা ঠিকই বলেছেন, এটি কোনো সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি হলো বাণিজ্যের অস্ত্রায়ন। মাত্র 1% শুল্ক ছাড়ের আশায় আমরা আমাদের জ্বালানি, প্রতিরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে আমেরিকার হাতে তুলে দিয়েছি। এই অসম চুক্তির প্রতিটি শর্ত এখন বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিভিন্ন মহলে এই চুক্তি নিয়ে কথা উঠতে শুরু করেছে। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ এই চুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের বিচার দাবি করেছেন। তারেক রহমান সরকারের জন্য এই ফাঁদ থেকে বেরিয়ে আসা বড় চ্যালেঞ্জ, কেননা এই চুক্তি থেকে বের হওয়া আইনিভাবে সম্ভব হলেও কৌশলগতভাবে বেশ জটিল। চুক্তিতে একটি এক্সিট ক্লজ বা প্রত্যাহারের সুযোগ রয়েছে, যা ব্যবহার করে সরকার এটি বাতিল করতে পারে। তবে এই মুহূর্তে বেরিয়ে গেলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক পুনরায় বাড়তে পারে, যা রপ্তানি খাতে বড় ধস নামাবে। আর এই চুক্তি বাতিলে প্রয়োজন রাজনৈতিক দৃঢ়তা, যা একটি নতুন সরকারের জন্য সত্যিই কঠিন। তারেক রহমান এখন এটি কিভাবে সামলান সেটাই দেখার বিষয়।